কাল রাতে বিশেষ সময়ে অসতর্কতাবশত আমার পাঞ্চ ক্লিপে আঘাত পেয়ে নিজামের ঠোঁটের কাছে একটুখানি কেটে যায়। রক্তক্ষরণও হয়েছিল হালকা, কিন্তু আমি ভাবছি অন্য কথা। আমাদের বাসার নতুন কাজের মেয়ে মুক্তার পাঞ্চ ক্লিপে লেগেও কি নিজাম কখনো এভাবে আঘাত পেয়েছে? অথবা আমার অনুপস্থিতিতে নিজাম কি কখনো মুক্তার সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছে? হঠাৎ আমার কোমরে কারো হাতের স্পর্শ পেয়ে ভাবনার জগৎ থেকে ফিরে এলাম। ঘাড় ঘুরিয়ে নিজামকে দেখে আদুরে গলায় গুড মর্নিং জানালাম। নিজাম পেছন থেকে আমাকে জাপটে ধরে আমার খোলা চুলে নাক ডুবিয়ে দিল। শ্যাম্পু করেছো? এত মাতাল করা স্মেল কিসের? প্রতি উত্তরে আমি জিজ্ঞেস করলাম, দুপুরে কি খাবে বলো? আজ আমি নিজের হাতে তোমার জন্য রান্না করব। মানে? অফিস নেই আজ? আছে, কিন্তু যাব না, ছুটি নিয়েছি। নিজাম এবার আমার পাশে এসে দাঁড়ালো। ভুরু কুঁচকে আছে তার, চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। কেন, শরীর খারাপ? আমি মুচকি হেসে মাথা নেড়ে চোখের ইশারায় না বললাম। তাহলে? কিছু বলতে যাব এমন সময় ওর ঠোঁটের কাছের কাটা জায়গাটায় আমার চোখ চলে গেল। হাত বাড়িয়ে ক্ষতস্থানটা ছুঁয়ে দিতে নিজাম দুটোর ফাঁক করে কুকিয়ে উঠল। আহত দৃষ্টি নিয়ে জানতে চাইলাম, এখনো যন্ত্রণা করছে? উফ, ছাড়ো তো। ওরকম সময়ে টুকটাক কাটাছেঁড়া হওয়াটা দোষের কিছু না। দুপুরে রান্না করার সময় খেয়াল করলাম মুখটা একটু পরপর অহেতুক বাহানায় নিজামের আশেপাশে ঘুরঘুর করছে। ব্যাপারটা বুঝেও না বুঝার ভান করে রইলাম প্রথমে, কিন্তু ধীরে ধীরে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দেখে এক পর্যায়ে আমি খানিকটা কঠিন হয়ে মুখটাকে তাড়া দিলাম হাতের কাজগুলো শেষ করার জন্য। মুখটা বোধহয় এবার ঘর থেকে বের হয়ে আসলো। আমার থেকে এক হাত দূরত্বে দাঁড়িয়ে দুজন যখন সেদ্ধ ডিমের খোসা ছাড়াচ্ছিল, আমি তখন ওর পা থেকে মাথা অবধি একবার চোখ বুলিয়ে দিচ্ছিলাম। বয়স কত হবে? 20-21? ছিমছাম গরম স্বচ্ছ গায়ের রং, সারাক্ষণ মাথার পেছনে মোটা দড়ির মতো লম্বা বিনুনি পাকিয়ে রাখে। চুলগুলো বেশ ঘন, গলার কাছের কানের তিলটা সবসময় উজ্জ্বল থাকে বলে সহজে নজর কেড়ে নেয়। গত সপ্তাহে দুটো ভালো মানের সেলোয়ার কামিজ কিনে দিয়েছিলাম ওকে। চমৎকার মানিয়েছে বলা যায়। কাজের সুবিধার্থে ওড়নার এক পাশ বুকে জড়িয়ে রেখে অন্য পাশ গোল করে বেঁধে কোমরে গুজে রেখেছে। সব মিলিয়ে দেখতে আহামরি কিছু না লাগলেও একেবারে এড়িয়ে যাওয়ার মতোও নয়। কিন্তু নিজামের বিশেষ মনোযোগ পাওয়ার মতো কি কিছু আছে মুক্তার মধ্যে? এর মধ্যে মুক্তা বলে উঠল, ভাবি, ফ্রিজ থেকে ধইনা পাতা কি এখনই বের করব? হ্যাঁ। মুক্তার সামনে থেকে চলে যাওয়ার পর আচমকা আমি নিজেই এর উত্তর পেয়ে গেলাম। মুক্তার কণ্ঠস্বরে নিজামের মনোযোগ কেড়ে নেয়ার জন্য যথেষ্ট। মেয়েদের নরম কণ্ঠের প্রতি নিজামের এক ধরনের দুর্বলতা আছে, তা তো আমি জানতাম। তবে কি নিজের অজান্তে নিজেই খাল কেটে কুমির নিয়ে আসলাম? নিজাম বাসার থেকে ফ্রিল্যান্সিংয়ের কাজ করে, আর আমি থাকি অফিসে। পুরানো বুয়াটা কাজ ছেড়ে চলে যাওয়ার পর আমার একটা নতুন কাজের লোকের দরকার ছিল। সে সময় মুক্তাকে পেয়ে হাফ করে বেঁচে গিয়েছিলাম। সেদিন অফিস থেকে ফেরার সময় ছয়তলার ভাবি বিশ্রী ইঙ্গিতে আমাকে বলেছিল, এই বয়সের একটা মেয়েকে কাজে রেখেছেন? ভাইয়া যেখানে প্রায় সারাক্ষণই বাসায় থাকে, সেখানে এই কাজটা করা আপনার মোটেই ঠিক হয়নি ভাবি। বিল্ডিংয়ের সবার কানাঘুষা শুরু হয়ে গেছে। সে খবর রাখে না। প্রতি উত্তর আমি শুধু বলেছিলাম, আপনি রাখছেন তো তাতেই চলবে। পরের কথায়, বিশেষ করে প্রতিবেশীর কথায় মাথা ঘামানোর মতো মানুষ আমি নেই। তাই সেই ভাবিয়ে সেদিনকার কথাগুলো আমার বাড়তি চিন্তার কারণ হতে পারেনি। তাছাড়া 3 বছর ধরে সংসার করছি, পাশের বালিশের মানুষটাকে চিনতে আমার ভুল হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু কিছুদিন ধরে মুখটার গতিবিধি আমার কাছে ঠিকঠাক লাগছে না।
আমি তার কোনো দোষ ধরব না, যা কিছু বলার সে। কিন্তু কিছুদিন ধরে মুখটার গতিবিধি আমার কাছে ঠিকঠাক লাগছে না। আমি তার কোনো দোষ ধরলে বা কিছু বললে সে নিজামের দিকে অপলক চেয়ে থাকে। নিজামও সাথে সাথে এসে তার হয়ে সাফাই গায়। অফিস থেকে ফিরে এসে আমার বেডরুমের বিছানায় আমি 2-3টা লম্বা চুল পাই। আবার হুটহাট দেখছি আমার ব্যবহৃত জিনিসপত্রগুলি গায়েব হয়ে যাচ্ছে, যেমন পাঞ্চ ক্লিপ, পায়েল, কানের দুল, টিপের পাতা, আরও অনেক কিছু। খাবার টেবিলে নিজামের প্লেটের দিকে মুক্তার সজাগ দৃষ্টি আমাকে আরও ভাবিয়ে তোলে। নিজামের প্রয়োজনগুলি আজকাল আমার চেয়ে মুখটা বেশি খেয়াল রাখছে। না, এভাবে আর চলতে দেওয়া যাবে না। নিজামের সাথে খোলাখুলি কথা বলা দরকার, আর সেটা খুব তাড়াতাড়ি, সম্ভব হলে আজ রাতেই। বিকেলে আমি আর নিজাম রুমের দরজা লাগিয়ে একান্ত সময় কাটাচ্ছিলাম। হুট করে দরজায় জোরে কড়া নাড়ার শব্দ পেয়ে হুড়মুড় করে উঠে গিয়ে দরজা খুলে দিলাম আমি। মুখটাকে অস্থির ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, কী হয়েছে? এভাবে দরজা ধাক্কাচ্ছিলে কেন? মুখটা কড়া চোখে আমার দিকে তাকিয়ে আছে। ভাইজান কই? আমি ভুরু কুঁচকে ফেললাম। কেন? সে আমার প্রশ্নের উত্তর না দিয়ে সরাসরি রুমের ভিতরে ঢুকে পড়লো। এবার নিজাম অপ্রস্তুত হয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মুখটা নিজামকে উদ্দেশ্য করে জোর গলায় বলে চলছে, আপনি আমারে কি বলছিলেন মনে নাই? ভাবিরে সাইডা দিয়া আমারে বিয়া করবেন, কিন্তু আইজ দেখতেছি ভাবির উপর থাইকা আপনার নজরে সরতেছে না। ঘটনার আকস্মিকতায় আমি ফের থমকে গেলাম। এতদিন যা সন্দেহ করেছিলাম আজ তা বাস্তবে পরিণত হয়েছে। মেনে নিতে পারছিলাম না কিছুতেই। স্থির দৃষ্টি নিয়ে নিজামের দিকে তাকাতেই নিজাম আমার কাছে সরে আসলো। ও এসব কি বলছে নিধি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। মুখটা আমাদের দুজনের মুখোমুখি এসে দাঁড়ালো। বউয়ের সামনে এখন পীর সাজতাছেন? ফাঁকা বাসায় আমার লগে কি করছেন? ভাবি সব দেখামো। নিজাম তেড়ে এসে উস্কে দেয় মুক্তাকে। দেখা দেখি, কি দেখাবি? নিধি, তুমি বুঝতে পারছো তো? ও বড়সড় কোনো চক্রের সাথে জড়িত। প্ল্যান করে ঢুকেছিল আমাদের বাসায়, এখন ব্ল্যাকমেইল করছে। বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা এসব। মুখটা আরও সামনে এগিয়ে আসলো। একদম উল্টাপাল্টা কথা কইবেন না। ধান্দা তো ছিল আপনার, আমার ভোগ করার ধান্দা, যা আমি বুঝতে পারি নাই। সরল মনে আপনারে বিশ্বাস করছিলাম। ভাবি অফিসে যাওয়ার পরে এইটা সেইটা দিয়া আমারে ভুলাইয়া ভালাইয়া দুলাভাই বিছানায় নিয়ে যাইতেন। আমি ধপ করে বিছানায় বসে পড়লাম। ঘাড়ের পেছনে হাত রেখে চোখ বন্ধ করে ক্লান্ত স্বরে মুক্তাকে বললাম, তোর কাছে কি প্রমাণ আছে? অবশ্যই আছে। আমি আন্দাজ করেছিলাম এই লোক যে কোনো। ঘাড়ের পেছনে হাত রেখে চোখ বন্ধ করে ক্লান্ত স্বরে মুখটাকে বললাম, তোর কাছে কি প্রমাণ আছে? অবশ্যই আছে। আমি আন্দাজ করেছিলাম এই লোক যে কোনো সময় পাল্টি মারতে পারে। আগের এক বাসায় এমন ফাঁদে পড়েছিলাম, তাই এইবার আর খালি হাতে মাঠে নামি নাই। একটুখানি চালাকির আশ্রয় নিচ্ছি। নেন ধরেন, এখানে সব ভিডিও করা আছে। কথাগুলো বলে মুক্তা তার হাতে থাকা মোবাইলটা আমার দিকে বাড়িয়ে দেয়। এই মোবাইলটা আমি ওকে কিনে দিয়েছিলাম গ্রামে কথা বলার জন্য। আমি মোবাইলটা হাতে নেওয়ার সাথে সাথে নিজাম বিস্মিত হয়ে বলে উঠল, কিন্তু তুই যে বলেছিলি তুই স্মার্ট, কোনো চালাতে পারিস না। আমি আপনার এত বড় বিশ্বাস কইরা নিজেরে বিলাইয়া দিয়া ঠকলাম, আর আপনি মাত্র একবার আমারে বিশ্বাস কইরা ঠকবেন না, এমন কেমনে হয়? মোবাইলের স্ক্রিনের দিকে আমি আর বেশিক্ষণ তাকাতে থাকতে পারলাম না। মাথাটা ঘুরছে, গা গুলাছে। উফ, কি বিশ্রী এক অনুভূতি!
যথেষ্ট স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। দীর্ঘশ্বাস নিয়ে মুক্তাকে বললাম, মুক্তা তুই এক্ষুনি ব্যাগপত্র গুছিয়ে বাসা থেকে বের হয়ে যা। মুক্তা আমার কথা পাত্তা দিল না, বরং দাপট দেখিয়ে মেঝেতে আসন গেড়ে বসে পড়ল। কোথাও যাবো না আমি। আগে আমার ক্ষতিপূরণ দিবেন, তারপর যাওয়া যায় প্রশ্ন। নিজাম কিছু বলতে আসছিল, কিন্তু আমি তাকে নিজেকে নির্দোষ দাবি করায় কোনো সুযোগ না দিয়ে এক কাপড়ে বাসা থেকে বের হয়ে আসলাম। পরদিন লাঞ্চ আওয়ারে হাসিবকে ডেকে নিলাম। উদ্দেশ্য অফিসের সামনে একটা রেস্টুরেন্টে বসে একসাথে লাঞ্চ করার পাশাপাশি প্রয়োজনীয় কথাগুলো বলে নিব। খাবার অর্ডার করে নিয়ে টেবিলের উপর দুহাত মুষ্টিবদ্ধ করে রেখে হাসিবের দিকে হালকা ঝুঁকে বসলাম। কালেকশনে এর চেয়ে ভালো কিছু ছিল না। হাসিব মুখ কালো করে প্রতিউত্তর করল, ছিল, কিন্তু কণ্ঠস্বর আবার পিছিয়ে। আর আপনাকে টক্কর দেওয়ার মতো কাউকে পাইনি। যে পুরুষ আপনার মতো আগুন সুন্দরীতে মজেছিল এত বছর, সে পুরুষকে হাত করার জন্য মুক্তার মতো মেয়েকেই দরকার ছিল। একদিক দিয়ে অবশ্য ভালোই হয়েছে, মেয়েটা চালাক চতুর না হলে আমার আরও সময়ক্ষেপণ হতো। যাই হোক, মেয়েটাকে তার চাহিদা মতো টাকা দিয়ে অন্য কোথাও চলে যেতে বলবে তাড়াতাড়ি, ঠিক আছে। তারপরের আপডেট বলো, হাসিব শার্টের কলার ঠিক করতে করতে উত্তর দিল, সব ঠিকঠাক। আপনি বের হয়ে আসার পরপর নিজাম সাহেবের ফোন আসে। তারপর আপনার কথা মতো মুক্তার ভাই সেজে দুজনকে গিয়ে নিয়ে আসি। নিজাম কিছু বুঝতে পারেনি তো? আরে না, ছদ্মবেশটা পারফেক্ট ছিল, আর সাথে সাথে অভিনয়ও। কত টাকা রাজি করাতে পেরেছ নিজামকে? 50 বলেছিলাম, শেষমেশ 30-এ এসে ছাড়তে হলো। একবার তো ভেবেছিলাম ক্ষতিপূরণ হিসেবে টাকা দেওয়ার জন্য মুক্তাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। অবাক দৃষ্টি নিয়ে জানতে চাইলাম, 30 লাখ? 1000। মুখভঙ্গি পাল্টে ফেলে হতাশ হয়ে বললাম, লাস্ট প্রজেক্ট, কিন্তু বিয়ে করতে রাজি হতো না। এতটুকু শিওর ছিলাম। এবার হাসিব আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো, আচ্ছা আপনি তো এমনিতে ওনাকে ছেড়ে দিতে পারতেন। এত নাটকীয়তার কি দরকার ছিল? নিজামকে বিয়ে করতে রাজি হয়েছি বাবার চাপে পড়ে। চেয়েছিলাম একা থাকতো, বাবা থাকতে দিল না। বিয়ের পর সংসার একেবারেই মন ঠিক ছিল না। ধরাবাঁধা দায়িত্ব, নিয়ম করে বেড শেয়ার করা, আদর্শ স্ত্রী হয়ে থাকা, এসবের মধ্য থেকে দম বন্ধ হয়ে আসছিল আমার। এমন সময় দেখা হয়ে গেল তোমার স্যারের সাথে। মনে ধরে গেল তাকে। ব্যাস, সুযোগ খুঁজতে থাকলাম নিজামের কাছ থেকে মুক্তি পাওয়ার। হ্যাঁ, চাইলে কোনো নাটকীয়তা ছাড়াই ছেড়ে যেতে পারতাম। তবে সেই ক্ষেত্রে বাবার সকল সম্পত্তি থেকে বঞ্চিত হতাম। এত প্রপার্টির মায়া ছাড়ি কী করে? কিন্তু এখন আর সেই ভয় নেই। কিন্তু আপনি কিভাবে শিওর ছিলেন যে আপনার হাজব্যান্ড আপনার ফাঁদে পা দিবে? ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল আবার। ফাঁকা মাঠে গোল দিতে পারে না কাঁচা খেলোয়াড়। নিজামকে আমার কখনই কাঁচা খেলোয়াড় বলে মনে হয়নি। তাছাড়া 3 বছর ধরে সংসার করেছি। পছন্দের বালিশের মানুষটাকে চিনতে আমার ভুল হওয়ার প্রশ্নই আসে না। এর মধ্যে আমার কোনো খোঁজে উঠলে আমি হাসিবের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, তোমার স্যার মানুষটার এত তাড়া কিসের বলতে পারো? সমাপ্ত। লিখেছেন মার্জিয়া সুলতানা।